নিজামের উপস্থিতিতে আজ ফৌজের সমাবেশ হয়েছে। দিল্লি থেকে মুঘল বাদশার ফৌজ নিজামের সঙ্গে যোগ দেবে। ফৌজের গন্তব্য পুনে, মহারাষ্ট্র। ইতিমধ্যে শাহুর সাথে নিজামের নানা খুঁটিনাটি বিষয়ে ঝামেলা শুরু হয়েছে। দুজনের মধ্যে হওয়া সন্ধির কিছুই মানছেন না শাহু। এতে অবশ্য নিজাম খুশি হয়েছেন। জং আর কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই কদিনে গোটা নিজামের থেকে ভালো রকম ফৌজ জোগাড় করা হয়েছে। যুদ্ধের ব্যাপারে এখন সবাই বেশ মেতে উঠেছে। সকলেরই ধারণা নিজামের যুদ্ধে জিত নিশ্চিত, এবং এই জিত নিজামতকে হিন্দুস্তানের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করবে। আইওয়াজ খানের নেতৃত্বে ফৌজের মহড়া দেখছিলেন নিজাম। শাহুকে তার তলোয়ারের নিচে না আনতে পারা পর্যন্ত নিজামের শান্তি নেই। মারাঠাদের যুদ্ধের ব্যাপারটা বড় গোলমেলে। ইদানিং তারা এক অদ্ভুত রণকৌশল তৈরি করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুর সাথে তারা সরাসরি সংঘাতে যায় না, বরং তার নাগাল থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। যদিও এই কৌশল একেবারে নতুন নয়। শত্রুকে নিজের জায়গার বাইরে এনে অসহায় করে দেওয়া এশিয়ার বিভিন্ন জঙ্গের ময়দানে অনেক দিন ধরে চালু রয়েছে। তবে মারাঠারা তাতে নতুন ধারা মিশিয়ে দিয়েছে। নতুন পেশওয়া বাজিরাও বল্লায়। নিজাম কি এই ব্যাপারে আদৌ চিন্তিত? বশিরের সঙ্গে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত এই নিয়ে। বশির গুপ্তচরের মাধ্যমে যা যা খবর জানতে পেরেছে তাতে সে খুব একটা স্বস্তিতে নেই। বশির নিজামের কাছাকাছি ছিল। সে শুনতে পেল নিজাম একজনকে ডেকে বলছেন, জঙ্গের ময়দানে আমার এই ফৌজ কামাল করবে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এদের ফুর্তির ইন্তজাম কিছু করেছো? জাহাপানা, খানা পিনা তো আছেই, ওখানে যদি আর কিছু না পাওয়া যায়। লোকটা খুব একটা বুঝতে পারেনি। ফৌজের ফুর্তির ব্যাপারটাই আলাদা। খানা পিনা দিয়ে তো শুধু একরকম ভুখ মিটবে। নিজামের ফৌজ বলে কথা, তার ভুখ কি আর এক রকমের হয়? আরে বেওয়াকুফ, সির্ফ খানা পিনা দিয়ে কি হবে? এই তোমাকে কে নকরি দিয়েছে? মাফ করবেন জাহাপানা, আমি বুঝতে পারিনি, হুকুম করুন কি করতে হবে। দিব্যি বোঝা যাচ্ছে যে লোকটা বেশ ভয় পেয়েছে। ও বোধহয় সত্যি নতুন, বাদশাহী ব্যাপার স্যাপার খুব একটা বোঝে না। তার মধ্যে সোজা এসে পড়েছে জঙ্গের ময়দানে। মুশকিল তো হবেই। এদিক ওদিক তাকালেন নিজাম। আশেপাশে কাউকে খুঁজছেন তিনি। এই লোককে দিয়ে কাজ হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর। ঘাড় ঘুরিয়ে বশিরকে দেখতে পেলেন নিজাম। বশির মিয়া, ইধার আও। হুকুম করুন জাহাপানা। বশির এসে সেলাম করল নিজামকে। তোমার চিন্তা গেছে, নাকি এখনো বাচ্চার মতো ডরে কাবু হয়ে আছো? সচ্চা মুসলমান আল্লাহর বিচার ছাড়া আর কিচ্ছুতে ডরে না জাহাপানা। ক্যা বাত, এই তো আমার ইয়ার বশির। তো যেটা বলছিলাম, এই জওয়ান ফৌজি সব একটু ফুর্তির ইন্তজাম করতে হবে তো। এই লোকগুলোকে দিয়ে কিচ্ছু হবে না। জাহাপানা, আপনি কি জেনানাদের জঙ্গে নিয়ে যাওয়ার কথা বলছেন? আদমি দিয়ে তো কুদরতের খেলা হবে না বশির মিয়া। নিজামের অট্ট হাসিতে চারদিক গম গম করে উঠল। বশির মিয়া তখন কিছু বলল না। সেদিন রাতে কথাটা পারল নিজামের কাছে। তখন নিজাম শরাবে বুঁদ হয়ে আছে। আজ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তার। চোখ প্রায় বুঝে এসেছে নিজামের। নেশা জমে গেছে ভালোই। শোনো বেওকুফ লোক, কাল কি পরশু আমরা রওনা দেব। তার औलाद সাহু ওর জায়দাদ আমার হবে, শুধু আমার, बहुत जल्द। तुम लोग तैयार हो जाओ। বশির এক কোণে বসে নিজামের প্রলাপ শুনছিল। সকালে জেনানার ব্যাপারটা শোনা অবধি তার চিন্তায় ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এমনিতেই নিজামের ফৌজ ওজনে বেশ ভারী। দুর্ধর্ষ মারাঠাদের সাথে হালকা ফৌজ নিয়ে লড়াই করাটা বুদ্ধিমানের কাজ হতো। অনেক দৌড়োদৌড়ি করতে হবে এই জঙ্গে। কিন্তু তার বদলে নিজাম এখন জেনানা নিয়ে যাওয়ার কথা বলছেন। তার মানে একটা একদম আলাদা বোঝা। এর আগে যে যুদ্ধে জেনানা যায়নি তা নয়।
কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। অনেক দুর্বলতা ঢেকে এবার জঙ্গে যাওয়া হচ্ছে। সেখানে এইরকম সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? বাশির কি করে এখন এই কথাগুলো বলবে বুঝতে পারছিল না। কিন্তু সত্যি কাল পরশুর মধ্যে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বেরোতে হবে। সব ইন্তজাম জোর কদমে শুরু হয়ে গেছে। কথাটা এখন না বললে পরে আর কোনো কাজ হবে না হয়তো। জাহাপানা, একটা কথা ছিল। অনেকক্ষণ ইতস্তত করে বলল বাশির। নিজামের শরাব একটু চলকে পড়ল। আরে মিয়া, তুমি একটু নজদিক এসো, একটু মদ খাও না বাশির। কতদিন তোমার সাথে মদ খাই না। নিজাম আজকের মতো মাতাল হয়ে গেছেন। তাকে যুদ্ধ কৌশলের কথা বলার কোনো মানে হয় না। তবু বাশির শেষ চেষ্টা করল। জাহাপানা, আপনি একটু শুনুন, আমার কটা জরুরি কথা ছিল। তোমার হার ওয়াক্ত এত জরুরি কথা কেন থাকে বলো তো? একটু ফুর্তি করতে পারো না? জিন্দেগির মানেই বোঝো না তোমরা। জাহাপানা, আপনি আজ সকালে জেনানা নিয়ে যাওয়ার কথা বললেন। আলবাত বললাম। জেনানা ছাড়া আদমি আধা আধুরা থেকে যাবে। জঙ্গে সবার খুন গরম থাকে। রাতে একটু নরম মাংস না পেলে চলবে কেমন করে? শোনো, বেছে বেছে সবচেয়ে ভালো জেনানা নিয়ে যাবে। ময়দানে কিন্তু আমি কোনো বাহানা শুনবো না। জাহাপানা, মারাঠাদের তেজই ওদের হাতিয়ার। আমাদের ফৌজ এমনি ভারী, তার উপর জানানা নিয়ে গেলে বেমতলব বোঝা হয়ে যাবে না? ওদের তেজিকে পাল্লা দিতে না পারলে আমরা পেরে উঠব। নিজাম বাশিরের কথাগুলো মন দিয়ে শুনলেন। যেন মনে হচ্ছে কথাগুলো নিজামকে সত্যি ভাবিয়েছে। তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন বাশিরের দিকে। গোটা মহলে আর একটাও কথা নেই। সবাই যে যার মদের গেলাসে চুমুক দিচ্ছে। ঠান্ডা গোশত চিবোচ্ছে কেউ কেউ। হঠাৎ হো হো করে হেসে উঠলেন নিজাম। তার অট্টহাসি শুনে বাকিরাও হাসছে, কিন্তু কেউ ব্যাপারটা ধরতে পারছে না। কারোর অবস্থাই তো আর খুব একটা ঠিক নেই। তার মধ্যে বাশির মিয়া কিসব যুদ্ধের কথা বলে মাথাটা ভারী করে দিল। শরাবের সাথে গোশত চলে, সব রকম গোশত, কিন্তু ভারী কথা চলে না। তুমি একেবারে বুড়ো হয়ে গেছো বাশির মিয়া। তোমার রক্ত বিলকুল ঠান্ডা মেরে গেছে। হাসি না থামিয়ে কথাগুলো বললেন নিজাম। বাশির বুঝল আর কোনো কথায় কাজ হবে না। নিজামের ইচ্ছে মতোই জানানা যাবে ফৌজের সাথে। কিন্তু এর পরের ঘটনাটার জন্য একদম তৈরি ছিল না বাশির। নিজাম হঠাৎ তরোয়ালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর একটা হুঙ্কার দিয়ে সভার মাঝখানে এসে পড়লেন তিনি, বাশিরের ঠিক সামনে। নিজামের হাতের তলোয়ার লক লক করছে। বাশির তার এত পুরনো বন্ধুকে ঠিক চিনতে পারছে না। শরাব আর তখ্ত খুব পুরনো বন্ধুকেও ভীষণ অচেনা করে দেয়। বাশির মিয়া, তুমি আজকাল বহুত জ্যাদা বাত করছো। এত বাত আমার না পছন্দ। জঙ্গ, ফৌজ, জানানা সব কিছু আমার ইচ্ছে মোতাবেক হবে। তুমি এত কথা বলবে না। যা হুকুম করব সেটা তামিল করবে। বাশির বুঝতে পারল না কি বলবে। এত বছর সে আসফ ছাইয়ের সাথে আছে। যখন সে নিজামুল মুলক হয়নি তবে থেকে বাশির তার সব সময়ের সঙ্গী। আজ প্রায় জীবনের শেষ দিকে পৌঁছে এরকম একটা ঘটনা ঘটবে আশা করেনি বাশির মিয়া। সে একটা সেলাম ঠোকে আস্তে আস্তে মহল ছেড়ে বেরিয়ে গেল। নিজামুল মুলক তাকিয়ে রইলেন বন্ধুর দিকে। একটু আগে যে ঠিক কি হয়ে গেল তা তিনিও খুব একটা বুঝতে পারছেন না। শুধু এইটুকু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে তখ্ত বড় মাসুম জিনিস, কিন্তু তার আড়ালে অনেক কাঁটা। কখন কিভাবে তা বিঁধবে, কাকে কার সাথে লড়িয়ে দেবে, কিভাবে ভবিষ্যতের সূর্যকে আঙুলের ইশারায় নাচাবে, কেউ জানে না। যুদ্ধের তৈয়ারি প্রায় শেষ হয়ে এসেছে। পরশু নিজামের ফৌজ রওনা দেবে।
দিল্লি থেকে খত এসে পৌঁছেছে। ওদিকেও ইন্তজাম প্রায় শেষের দিকে। হিন্দুস্তান তৈরি হচ্ছে আরও একটা জঙ্গের জন্য, তৈরি হচ্ছে নতুন ইতিহাসের জন্য।